নমস্কার, আমার সুধী দর্শক শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকে একটি আমার পুরাতন পর্ব, যে পর্বগুলোতে নিয়ে আমি ভিডিও করে থাকি, সেই পর্বগুলো নিয়ে আমি আরেকটি শুরু করব। আজকে আমি শুরু করব পশ্চিমবঙ্গে বিএলআরও অফিসে একজন বিএলআরওর রোল কী, একজন বিএলআরও সাধারণত কী কাজ করে থাকেন। এটা সাধারণ মানুষ কিন্তু অনেকেই জানেন না যে একজন বিএলআরওর কী কী দায়িত্ব থাকে, সেই দায়িত্বগুলো তিনি কিভাবে পালন করে থাকেন। আমি সিরিয়ালি বলে যাচ্ছি, আমি এটা লিখে রেখেছি। তো প্রথমেই বলি যে বিএলআরও অফিসে এখন আমাদের পশ্চিমবঙ্গ সরকার বিএলআরও পদটা উঠিয়ে দিয়েছেন। তা বিএলআরও বদলে এসছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তবে এখনও পর্যন্ত সব জায়গায় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এখনও নিয়োগ হয়নি। কোথাও কোথাও হয়েছে, কোথাও কোথাও এখনও হয়নি, কিছু বাকি আছে, খুব সামথিং বাকি আছে, না হলে বেশিরভাগ জায়গাতেই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররা এসে গেছেন। তো সেই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের এখন কাজ, উনি ব্লকের ল্যান্ড ডিপার্টমেন্টের হেড। তা ওনার কাজ হচ্ছে প্ল্যানিং করা, রেভিনিউ ইন্সপেক্টর যারা আছেন তাদের অ্যালোকেশন করা, তারা কোন জিপির দায়িত্বে থাকবেন, কোন আরআই অফিসের দায়িত্বে থাকবেন এবং তাদের কার্যকারিতা কি কি হবে সেগুলো ফিক্সিং করে দেওয়া। এছাড়া ওনাদেরকে বিভিন্ন রকম অ্যালোকেশন দেওয়া, কাজের অ্যালোকেশন দেওয়া, কাজের টার্গেট দেওয়া, এবং সেটা মান্থলি কোয়ার্টারলি বেসিস, এবং সেই কাজগুলো আরআই সাহেবদের কাছ থেকে ঠিকঠাক করে বুঝে নেওয়া। এছাড়া বন ও ভূমি যে আমাদের যে পঞ্চায়েত সমিতি আছে, পঞ্চায়েত সমিতিতে বন ও ভূমি স্থায়ী সমিতি আছে, সেই সমিতির ওনাকে মিটিং ডাকতে হয়, উনি কনভেনার। তো সেই কনভেনার হিসাবে উনি মিটিং ডাকেন এবং বিভিন্ন পর্যালোচনা করা হয়, মানে ব্লকের ডেভেলপমেন্টের জন্য ল্যান্ড বিষয়ক যে সকল প্রোগ্রামের প্রয়োজন হয়, যেসব প্রজেক্টের প্রয়োজন হয়, সেগুলো নিয়ে সেখানে আলোচনা করা এবং সেইটার ইমপ্লিমেন্ট করা। এছাড়া পঞ্চায়েত সমিতিতে গিয়ে ল্যান্ড সেটেলমেন্ট করানো হয়, মানে ধরুন গভর্নমেন্টের কোনো জমি কোনো ব্যক্তি দখল করে আছেন, সেই জমিটি কারা পাবেন বা কাকে পাট্টা দেওয়া হবে, সেটাও বনভূমি অফিসে থেকে, বনভূমির মিটিং থেকে নির্ধারিত করা হয়। এছাড়া যে ব্লকের দায়িত্বে আছেন, যিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আছেন, সেই ব্লকের সেই এরিয়ার মাইনর মিনারেলস যেগুলো আছে সেগুলো উত্তোলনের ক্ষেত্রে সেগুলোর রেভিনিউ ঠিকঠাক করে আদায় হচ্ছে নাকি সেগুলো দেখা, এবং মাইন্স এবং মিনারেলসগুলো সেগুলোর ক্ষেত্রে গভর্নমেন্টের যে সকল রুলসগুলি আছে সেগুলোর যথার্থ ইমপ্লিমেন্টেশনটা মূল কাজ। এবং রেভিনিউ ইন্সপেক্টরদের অফিসটা ইন্সপেকশন করাও ওনাদের কাজ, এবং সেটা উনি কোনো আরওদেরকেও দায়িত্ব দিতে পারেন, তেনারাও সেই আরআই অফিস ইন্সপেকশন করতে পারবেন। মেনটেন্যান্স অফ ল অ্যান্ড অর্ডার ডিউরিং শোয়িং দ্য হারভেস্টিং সিজন অ্যান্ড রিসলভিং অফ ডিসপিউট অফ এনি অ্যারাইজ উইথ হেল্প অফ ম্যাজিস্ট্রেসি অ্যান্ড পুলিশ। কোনো কিছু প্রয়োজন হলে উনি পুলিশের সঙ্গে সহায়তা নিয়ে ম্যাজিস্ট্রেসি পাওয়ার খাটাবেন। এছাড়া আইনের যেগুলি আছে, আমাদের WBLR অ্যাক্টে যেগুলো আছে সেগুলি ইমপ্লিমেন্টের ক্ষেত্রে, যেমন মিউটেশন, কনভার্সান, মিস কেস, বর্গা কেস, তারপর যদি কোথাও কোথাও বিগ রায়ত কেস, বিআর কেস ইত্যাদি ক্ষেত্রে, বা ডাইভেস্টিং ইত্যাদি, এই সকল ক্ষেত্রেই কিন্তু উনি একটি ব্লকের মূল হোতা। এছাড়া অ্যাক্টের ক্ষেত্রে যে সকল ভেস্টিংগুলো হচ্ছে, সেই ভেস্টিং যদি কমপ্লিট না হয়ে থাকে সেগুলো দেখে নেওয়া। এছাড়া আপনার ক্রপ সার্ভে এবং এগ্রি সেন্সাস এই দুটোই কিন্তু একজন
বিএলআরওর দায়িত্ব বা বর্তমানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের দায়িত্ব। এছাড়া বর্গাদারদের স্বার্থ সুরক্ষিত করাটাও ওনার দায় এবং দায়িত্ব। এছাড়া 144 ধারা বা 145 ধারা যে সিপিসি মামলাগুলি হয়ে থাকে এসডি অফিসে, সেগুলো এনকোয়ারি করে সেগুলোর রিপোর্ট জমা দেওয়া, সেটা অবশ্য আরআইরা করে থাকেন। আরআইদেরকে ওনার দায়িত্ব দেওয়া হয়, সেই দায়িত্বরা এসে দায়িত্ব নিয়ে আরআই সাহেবরা এগুলো করতে থাকেন। এছাড়া লং টার্ম, শর্ট টার্ম সেটেলমেন্ট বা পুকুর ইত্যাদি যেসব ভেস্টেড পুকুর আছে, সেই সব পুকুরগুলি যাতে লিজ বন্দোবস্ত করা যায় সেগুলোরও ব্যবস্থা করেন। শেষ আদায়, খাজনা আদায়, যে কোনো ক্ষেত্রে কালেকশন অফ রেন্ট, রয়্যালিটি, সেস, গভর্নমেন্টের যে সকল ডিউটিগুলি আছে ল্যান্ড সংক্রান্ত, সেগুলি আদায় করা ওনার মূল দায়িত্বগুলির মধ্যে একটি। এছাড়াও টাইম টু টাইম যে সকল নির্দেশগুলি আসবে, মানে এসডিএলআর অফিস থেকে বা ডিএলআর অফিস থেকে বা আমাদের ডিএলআরএস থেকে টাইম টু টাইম যখন যে সকল নির্দেশগুলি আসবে, সেই নির্দেশ মোতাবেক ওনাকে প্রোগ্রেস রিপোর্ট জমা দেওয়ার প্রয়োজন হয়। এছাড়াও রেকর্ডিং করা, মানে কোন কোন জমিগুলো হোমস্টেড ল্যান্ড ফর এগ্রিকালচারাল লেবার্স, আর্টিসান, ফিশারম্যান ইত্যাদিকে দেওয়ার একটা যে হোমস্টেড ল্যান্ড দেওয়ার যে প্রয়োজন, বিশেষ করে আর্টিসান যারা আছেন, এগ্রিকালচার লেবার যারা আছেন, ফিশারম্যান আছেন, তাদেরকে বাড়ি করার জন্য জায়গার বন্দোবস্ত ওনাদেরকেই করতে হয়। তা এছাড়াও আছে ইমপ্লিমেন্টেশন অফ রেস্টোরেশন অফ অ্যালাইনেটেড ল্যান্ড অ্যাক্ট 1973। 1973 যে সকল অ্যাক্টগুলি আছে, বা 1975 যে ফিশারম্যান অ্যাক্ট আছে, বা ডব্লিউবিএলআর অ্যাক্ট 1955 যে আছে, বা ডব্লিউবিএ অ্যাক্ট 1953 যেগুলো আছে, বা যে সকল আমাদের যে ল্যান্ড বিভিন্ন সময় গভর্নমেন্ট গেজেট প্রকাশিত হয়, সেগুলোর ক্ষেত্রে যখন যেমন ইমপ্লিমেন্ট করার কথা বলা হয়ে থাকে, সেগুলো ইমপ্লিমেন্ট করার দায়িত্ব বিএলআরও সাহেবের থেকে থাকে। এছাড়াও বিএলআরও সাহেব স্বতঃস্ফূর্তভাবে অনেক কিছু কেস অ্যারাইজ করতে পারেন। যদি কোথাও দেখেন যে ল অ্যান্ড অর্ডার বিঘ্নিত হচ্ছে, কোনো ল্যান্ডকে নিয়ে কোনো গণ্ডগোল হচ্ছে, সেখানে তিনি স্বতঃস্ফূর্তভাবে সুমোটো কেস প্রসিডিংস শুরু করতে পারেন। এছাড়াও একজন বিএলআরও সাহেব তার অফিসের রেভিনিউ অফিসারদের সাথে মিটিং বা আলোচনার মাধ্যমে সেখানকার ল্যান্ড পলিসি, সেখানকার ল্যান্ড ডিস্ট্রিবিউশন পলিসি কেমনভাবে হবে, সেগুলোও তাদের সাথে আলোচনা করতে পারেন। এবং এই আলোচনাটা পরবর্তীকালে বিওবিসির মিটিং থেকে তিনি পাশ করিয়ে নিতে পারেন। তবে এই পাট্টা দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, কখনো কখনো আরআইদের এনকোয়ারি রিপোর্টের উপরে ভিত্তি করে অনেক সময় বিওবিএসের মিটিংয়ে উপস্থাপনা করা হয়, কিন্তু একজন বিএলআর সাহেব মনে করলে একজন আরওকে দিয়েও পুনরায় সেটা এনকোয়ারি করাতে পারেন। ওনার যদি কোনোভাবেই সন্দেহ হয় যে এইটা বোধহয় নাও হতে পারে, এইটা নাও হতে পারে, তবে ইদানিং ক্ষেত্রে না হওয়ার কিছু ব্যাপার নেই, কারণ ইদানিং যে সকল পাট্টার এনকোয়ারি করা হয় সেখানে ল্যাটিটিউড লঙ্গিটিউড দিয়ে ছবি তোলা হয়। তবে ল্যাট লং যেখানে থেকে থাকে সেখানে অন্য জায়গা দেখিয়ে দেওয়ার ব্যাপার নেই। আর সেই জায়গা তিনি দখল আছেন কিনা সেগুলো আগেকার দিনে যেমন হতো, তিনি দখলে নেই জমি কিন্তু তার নামে পাট্টা হয়ে গেছে, বা অন্য কেউ দখলে আছে, অন্য কেউ পাট্টা করে নিয়েছে, মানে এই কনস্পিরেসিগুলো ছিল, এগুলো অনেকটা কাটিয়ে ওঠানো গেছে। তবে আমরা কাজ করতে গিয়ে দেখেছি ইদানিং গত 2 বছর কিছু কিছু ক্ষেত্রে আইনের বাধায় এসে আমাদের সিস্টেমটা কিছুটা, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিস্টেম কিছুটা সেন্ট্রালাইজেশন করা হয়েছে, ক্ষমতার একেন্দ্রীভূত
একেন্দ্রীকরণ করা হয়েছে, সেই একেন্দ্রীকরণের ফলে অনেক সময় অনেক কেস পেন্ডিং হয়ে যাচ্ছে। বিভিন্ন ব্লক থেকে আমার কাছে তো মোটামুটি সবার থেকেই আসে, রিপোর্টগুলো আসে, আমি দেখি সারা পশ্চিমবঙ্গ থেকে। সেখানে দেখেছি প্রত্যেকটা জায়গাতেই সবাই ক্লেম করছে যে সেন্ট্রালাইজেশন করার জন্য অনেক সময় প্রচুর পরিমাণে কেস পেন্ডিং হয়ে যাচ্ছে, বিশেষ করে মিস কেস পেন্ডিং হয়ে যাওয়ার কারণে দেখা যাবে যে এক সময় এমন মিস কেসের পাহাড় হয়ে যাচ্ছে, পুনরায় সেটেলমেন্ট করা ছাড়া কোনো উপায় থাকছে না। তবে জানি না সেটেলমেন্ট হবে কিনা, আদৌ গভর্নমেন্ট সেটেলমেন্ট করবেন কিনা। তবে পার্টলি সেটেলমেন্ট করা যেতেই পারে। প্রচুর পরিমাণে জায়গাতে ভুল তথ্য আছে। যেমন কি আগে একটা সময় যখন ম্যানুয়ালি রেকর্ড করা হতো, তখন কি হতো যে যিনি রায় বিক্রি করেছেন রেভিনিউ অফিসাররা একটা খাতা করতেন, বাম দিকে যিনি বিক্রি করেছেন তার খতিয়ানটা তুলতেন, যিনি কিনেছেন ডান দিকে তার খতিয়ানটা তুলতেন। এইটা তুলে নেওয়ার পরে সেইটা আবার কম্পিউটারে লোড করতে হতো। লোড করার সময় দেখা গেল অফিসার ডান দিকের খাতা তুলে দিয়ে চলে গেছেন, বাম দিকের খাতা কাটা হয় নাই। এক্ষেত্রে কী হচ্ছে কি প্রচুর পরিমাণে জমিতে আপনার পূর্বতন রায়তের নামও থেকে গেছে, পরবর্তী যিনি পেয়েছেন তার নামও থেকে গেছে। ফলে যে আমাদের 16 আনা অংশের মিলকরণ না হয়ে 16 আনার জায়গায় 18 আনা, কোথাও 20 আনা, কোথাও 16 দুগুণে 32 আনা হয়ে গেছে। তো এইগুলো যদি পাওয়ার যেমন বিএলআরওর হাতে ছিল, তো এখন বিএলআরওর পদ উঠে গেছে, এখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের হাতে যদি এই পদগুলি, এই ক্ষমতাগুলি থাকে, তাহলে এর ব্যবহার হবে। আর এখন তো অনেক সুবিধা, যিনি করবেন, যে অফিসার এই কাজটা করবেন, সেই অফিসারের নাম ঠিকানা তো এখন থাকছে। একটা সময় ছিল যখন ম্যানুয়ালে তো কোন অফিসার করেছেন সেখানে তার নাম ঠিকানা নেই, একটা ইনিশিয়াল একটা দেখা যায়, আমরা সব জায়গাতেই দেখেছি একটা ইনিশিয়াল থাকে সাইডে। কিন্তু এখন তো ওনার নাম ঠিকানা সব কিছুই ওখানে, যেহেতু আঙুলের ছাপ দিয়ে ওনাকে ঢুকতে হচ্ছে। তো ওনাকে তো যদি মনে হয় যে সেন্ট্রালাইজেশনের দরকার আছে, নিচের দিকে মানে ব্লক লেভেলে অপব্যবহার হচ্ছে, ক্ষমতার অপব্যবহার হচ্ছে, তা যিনি করছেন তার এগেনস্টে আপনি লিগ্যাল অ্যাকশন নিতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। তো তবে গভর্নমেন্টের উচিত, হয়তো হতে পারে আমার ধারণা, যেহেতু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদ করা হয়েছে, একজন ডিরেক্টরের ক্ষমতা যথেষ্ট মানে একদম সীমাবদ্ধ ক্ষমতা তা কিন্তু নয়। একজন ডিরেক্টরের ক্ষমতা অন্তত কিছুটা হলেও বেশি হওয়া উচিত। যে কোনো ক্ষেত্রে একটা ডিরেক্টরের ক্ষমতা বেশি হওয়া উচিত, এবং সেই ক্ষমতা বলে যেমন বর্গার ক্ষেত্রে যেমন এসডিওকে ফুল পাওয়ার দেওয়া আছে, সেটা রাখতে পারেন। পাট্টার ক্ষেত্রে এসডিওকে ফুল পাওয়ার দেওয়া আছে, সেটা রাখতে পারেন। কিন্তু যে কোনো মিসকেসের ক্ষেত্রে যদি অর্ডার শিট মেনটেন করে কোনো অফিসার করতে চান, সেটা যদি ডাইরেক্ট দেওয়া হয় বা প্রয়োজনে এখানে ওনাকে বাইন্ডিং করার জন্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকেই দায়বদ্ধ করা যায়, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কনসার্ন নিয়েই উনি করবেন। অর্থাৎ সেই যে অর্ডার শিট হবে সেই অর্ডার শিটে দুজনেরই সিগনেচার থাকতে হবে, ভারপ্রাপ্ত আধিকারিক এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দুজনেরই যদি সিগনেচার থাকে, তাহলে সেটা করলে মনে হচ্ছে ভালো হবে এবং পাবলিক যথাযথ সুবিধা পাবে। আর সেন্ট্রালাইজেশন করে দেওয়ার জন্য কিন্তু পাবলিক ঠিকঠাক সুবিধা পাচ্ছে না। তো বন্ধুগণ, বিএলআর অফিসের কার্যাবলী আজকে আমি কিছুটা বোঝানোর চেষ্টা করেছি, অনেক কিছু থেকে গেল। তবে আপনাদের যদি প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর আমি নিশ্চয়ই আরও ভালোভাবে ডিসকাস করতে সক্ষম হব। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।